সরকারের উপদেষ্টারা পাগল প্রায়। আইএমএফ তাদের ঋণের কিস্তি ছাড় করছে না। এই প্রসঙ্গটি নিয়ে কথা বলব। প্রথমে একটু পাগল প্রায় এই কথাটি একটু বলতে চাই। সেটি হচ্ছে, সোমবার জেলা পরিষদ সম্মেলনে দুইজন উপদেষ্টা উপস্থিত হয়েছিলেন, একজন অর্থ উপদেষ্টা আর একজন জ্বালানি উপদেষ্টা। আগে জ্বালানি উপদেষ্টার কথাটি একটু বলি। সেটি হচ্ছে যে, জ্বালানি উপদেষ্টা সেই সম্মেলনে অংশ নিয়ে সাংবাদিকদের সাথে কথা প্রসঙ্গে বলেছেন যে আসন্ন গ্রীষ্মে এসির তাপমাত্রা 25 ডিগ্রির উপরে রাখতে হবে। আসলে এটি পাগলের প্রভাব ছাড়া আমি কিছু বলবো না। জ্বালানি উপদেষ্টা কি মিটার লাগাবেন যে 25-এর উপরে বা নিচে কে রেখেছে বা কম রেখেছে? এক একটা পাগলের প্রভাব বকবার জন্য এক একজন এসছেন। এই জ্বালানি উপদেষ্টাকে আমার তখন থেকেই মনে রয়েছে, তিনি পদ্মা সেতুর ব্যয় সাশ্রয় করে দিয়েছেন। আওয়ামী লীগের ব্যয় সাশ্রয়, সেই ব্যয় সাশ্রয়টা নিজের ব্যয় সাশ্রয় বলে দাবি করেছিলেন যখন, যে বক্তব্যের মাধ্যমে তখন থেকেই তিনি আমার মনের মণিকোঠায় স্থান করে নিয়েছেন। তিনি এখন বললেন এসির তাপমাত্রা নিয়ন্ত্রণের কথা। তবে তিনি বলছেন যে বিদ্যুৎ বিভাগ, আইন শৃঙ্খলা বাহিনী এটি মনিটরিং করবে। এটি হয়তো সরকারি অফিসের কথা বলেছেন, কিংবা উপাসনালয়, মসজিদ, মন্দির এইসব জায়গার কথা বলেছেন, কিন্তু বাসা বাড়িতে কি হবে? কিংবা সরকারি অফিসেও কি এটি মনিটরিং করা সম্ভব? এটি একটা পাগলের প্রলাপ ছাড়া আর অন্য কিছু নয়। কারণ আমরা পাগলের প্রলাপ এবং পাগলের কর্মসূচি দেখে আসছি। এই যে জেলায় জেলায় পণ্য দ্রব্যমূল্যের বাজার নিয়ন্ত্রণের জন্য টাস্ক ফোর্স গঠন হয়েছে, সেই টাস্ক ফোর্সের গঠনের কার্যকারিতা আপনারা কি কোথাও দেখেছেন? আর একজন আছে পরিবেশ উপদেষ্টা, তিনি পরিবেশবিদ, তিনি পলিথিন নিষিদ্ধ করে দিয়েছেন পদে। সেই বাজারে কি পলিথিন নিষিদ্ধ হয়েছে দেখতে পেরেছেন? পরিবেশ উপদেষ্টা পরিবেশ উন্নয়নে কিছু কাজ করেছেন দেখতে পেরেছেন? এই যে ঢাকার বায়ু, প্রতিদিন সকালে আপনি নিউজ আপডেট দেখবেন যে পৃথিবীর সবচেয়ে দূষিত শহরের তালিকায় প্রায় প্রতিদিনই ঢাকা থাকছে। এ ব্যাপারে কোনো ইনিশিয়েটিভ দেখেছেন? দেখেননি। একটা মাত্র ইনিশিয়েটিভ কার্যকর হয়েছে, সেটি হচ্ছে উপদেষ্টা পরিষদের বৈঠকে বোতলে পানি খাবার পরিবর্তে জগমগ, অর্থাৎ জগমগের উপদেষ্টা। এছাড়া আর কোনো পরিকল্পনা বাস্তবায়ন হয়নি। কাজে উপদেষ্টারা একের পর এক পাগলের প্রলাপ বকতে শুরু করেছেন। আরেকজন উপদেষ্টা, অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ, তিনি এই জেলা প্রশাসক সম্মেলনে উপস্থিত হয়েছিলেন। উপস্থিত হয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে বলেছেন যে আইএমএফ এর ঋণের কিস্তি ছাড় পেতে আরো দীর্ঘ বিলম্ব হবে, জুনের আগে এটি পাওয়া যাবে না। এই আইএমএফ এর ঋণটা কিভাবে এলো সেটি একটু আগে জানা দরকার। 2022 সালে তৎকালীন আওয়ামী লীগ সরকার বাজেট সহায়তা এবং লেনদেনের ভারসাম্য বজায় রাখবার জন্য আইএমএফ এর কাছে আবেদন করেছিল একটি ঋণের, এবং অত্যন্ত দ্রুততার মধ্যে 6 মাসের মধ্যে 2022-এর জুলাই আবেদন করেছে, 2023-এর 30শে জানুয়ারি $470 কোটি ঋণ অনুমোদন করে আইএমএফ, বা $4.7 বিলিয়ন। এই ঋণের কিস্তি বাংলাদেশ সেই সময় আওয়ামী লীগের সময় অতি দ্রুততার সাথে পায়। 30 জানুয়ারি অনুমোদন হবার পরে প্রথম কিস্তি পেয়েছিল ফেব্রুয়ারি মাসেই। ঋণের অর্থ ছাড় হওয়া শুরু হয়েছে, ফেব্রুয়ারিতে পেয়েছে, এরপরে দ্বিতীয় কিস্তি পেয়েছে ডিসেম্বরে, তৃতীয় কিস্তি পেয়েছে 2024-এর জুনে। এ যাবৎ $470 কোটি মধ্যে $231 কোটি আওয়ামী লীগ সরকারের আমলেই পেয়েছে। এখন বাকি আছে $239 কোটি, $470 কোটি মধ্যে। চতুর্থ কিস্তি আজকে 1 বছর হয়ে গেছে।
চতুর্থ কিস্তির কোনো খবর নেই। এই ঋণটা $470 কোটি যে ঋণটা টোটাল 7টা কিস্তিতে পাবার কথা, অলরেডি 3টা কিস্তি পেয়েছে, কিন্তু 4টা কিস্তি আটকে গেছে। এর মধ্যে IMF নানা রকম শর্ত দিয়েছিল, কিন্তু শর্ত পালন করবার চেষ্টা করেছে সরকার। যেমন আপনাদের মনে আছে যে 1.5 মাস আগে সরকার আপনার আমার উপরে ভ্যালু অ্যাডেড ট্যাক্স বা ভ্যাট আরোপ করেছে শতাধিক পণ্যের উপরে। বাজেট ছাড়া পণ্যের উপরে ভ্যাট ট্যাক্স আরোপ করা এটি একটি নজিরবিহীন ইতিহাস। এই ভ্যাট ট্যাক্স আরোপ করেও কিস্তি ছাড় করতে পারছে না। প্রথমে কথা ছিল ফেব্রুয়ারিতে, এরপরে মার্চে, কিন্তু অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ বলছেন যে এটি জুনে, এবং তিনি আরো বলছেন যে 2টো কিস্তি একসাথে, চতুর্থ এবং পঞ্চম কিস্তি একসাথে পাওয়ার সম্ভাবনা আছে। এটি কি এক প্রকার একটি মূল? আমরা কি বাকি কিস্তিগুলো কি আসলে পাবো, নাকি IMF নাকচ করে দেবে? যদি নাকচ করে দেয় তাহলে কিন্তু অবাক হবার কিছু থাকবে না। এর কারণটা হচ্ছে একটি অনির্বাচিত অন্তর্বর্তীকালীন সরকার। এই সরকারের সাথে বিশ্বের বিভিন্ন দেশ যেমন কাজ করতে কমফোর্ট ফিল করছে না, ঠিক তেমনি ভাবে ঋণদাতা সংস্থাও কমফোর্ট ফিল করছে না। খানিকটা আমার কাছে মনে হচ্ছে যে একটি ধীরে চলো নীতিতে চলছে IMF। তারা বুঝতে চাইছে বা দেখতে চাইছে দেশের গতি প্রকৃতি, রাজনৈতিক গতি প্রকৃতি কোন দিকে যায়, সেটি মনে হচ্ছে। দেখুন, এই সরকারটি দায়িত্ব নিয়ে আমাদের যে রাজস্ব আয় প্রথম অর্থ বছরের প্রথম 6 মাসে 58,000 কোটি টাকার বাজেট ঘাটতি, রাজস্ব আয় ঘাটতি। IMF কিন্তু এই রাজস্ব আদায়ে জোর দিতে বলেছে। এত জোর দিতে বলার পরেও আরো কয়েক মাস আগে থেকে বলছে, আরো 3-4 মাস আগে থেকে বলছে যে আমরা চতুর্থ কিস্তি ছাড়বো না যদি না তোমরা লক্ষ্যমাত্রা অর্জন করো। রাজস্ব আদায়টা স্বাভাবিক রাখতে হবে, এবং এই যে কর অবকাশ এগুলো বাদ দিতে হবে, বাদ দিয়ে কর আরোপ করতে হবে। কিন্তু সরকার কর অবকাশ বাদ দিল কোথায়? NGO সেক্টরে কর অবকাশ আছে, নতুন করে গ্রামীণ ব্যাংক কর অবকাশ সুবিধা পেয়েছে, নিজেদের স্বার্থটা পুরোপুরি আছে, কিন্তু জনগণের উপর ভ্যাট আরোপ করেছে। তারপরেও IMF এর ঋণের কিস্তি ছাড় হবার জটিলতা দেখা দিয়েছে। সরকার আশ্বাসের উপরে আছে, সরকার প্রধান আশ্বাসের উপরে আছে, সরকার প্রধান গাল গল্পের উপরে আছে। সারা বিশ্ব আমাদের সাথে আছে, সারা বিশ্ব আমাদের সাথে দান অনুদান নিয়ে আসছে। বিশ্ব বলছে তোমাদের কি লাগবে, কিন্তু বাস্তবতা হলো আমরা কিছুই দেখতে পাচ্ছি না। সেই ধারাবাহিকতায় IMFও বর্তমান অন্তর্বর্তী সরকারকে এক প্রকার নানা জটিলতায় ফেলে ঘোরাচ্ছে। কারণ IMF এর কাছে সন্তোষজনক হচ্ছে না বিষয়গুলো, যার কারণেও হতে পারে আমরা এই যে সবকিছু মিলে সার্বিকভাবে দেশের অর্থনীতি অভ্যন্তরীণভাবে চরম খারাপ। আমাদের রপ্তানি একটা ফল্ট করেছে, শুধুমাত্র রেমিটেন্স প্রবাহটা স্বাভাবিক আছে বলে মনে হচ্ছে। কারণ রেমিটেন্স, বিদেশে যারা আমাদের কর্মী আছে তাদের পরিবার দেশে থাকে, তাদের নির্ধারিত খরচের টাকা, নির্ধারিত যে টাকাটি পাঠায় সেটি পাঠাতে হয়। কিন্তু রপ্তানি ফল্ট করছে। সরকার যদিও বা ফুলে ফেপে বাড়তি দেখাচ্ছে, রপ্তানি ফল্ট করবার কারণটা হচ্ছে অসংখ্য ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে, কর্মসংস্থান হচ্ছে না, নতুন বিনিয়োগ হচ্ছে না। অর্থনৈতিক যে একটা প্রবাহিত হওয়া, সেই প্রবাহটা এক প্রকার বন্ধ হয়ে গেছে। এই সবকিছু মিলিয়ে অর্থনৈতিকভাবে বাংলাদেশ ধীরে ধীরে দিনকে দিন, হয়তো 6 মাসে বুঝতে পারবো না, 9 মাসে বুঝতে পারবো না, 1 বছরে বুঝতে পারবো না, এরপরে যে রাজনৈতিক সরকারটি আসবে সেই সরকারটিকেও কিন্তু এই দেশ চালাতে নিদারুণ বেগ পোহাতে হবে। এমন একটি সরকার আসলে কোনোভাবেই দীর্ঘ সময় থাকা উচিত নয়। এই সরকারটির বোঝা উচিত, এবং রাজনীতিবিদ যারা রাজনীতি করেন তাদেরও বোঝা উচিত, এবং সেই অনুযায়ী চাপ দেওয়া উচিত যে দ্রুত আপনারা বিদায় নিন।